ঘড়িতে রাত 11:46। স্টেশনের বাতিগুলো জ্বলছে, কিন্তু আলোটা যেন কারো মুখে পড়ে না, শুধু মেঝেতে গড়িয়ে গড়িয়ে পড়ে। প্ল্যাটফর্মে দাঁড়ালে মনে হয় আলোটা শরীরের ওপর নয়, সরাসরি মাথার ভেতর ঢুকে যাচ্ছে। আমি সবুজ, ফ্রিল্যান্স ভিডিও এডিটর। আজ কাজ শেষ হতে দেরি হয়ে গেছে, বাস হাতছাড়া, রিকশাও মিলল না। শেষ ভরসা লোকাল ট্রেন। স্টেশনে ঢুকে প্রথমেই যেটা বুঝলাম, আজকের রাতটা স্বাভাবিক না। যে স্টেশনে রাতে চা সিগারেটের গন্ধ থাকে, লোকজনের কোলাহল থাকে, কুকুর ঘুরে বেড়ায়, আজ সেখানে অদ্ভুত নীরবতা। নীরবতাটা এমন যেন কেউ জোর করে সব শব্দ গিলে ফেলেছে। আমি বেঞ্চে বসে মোবাইল বের করলাম। নেট নেই, কলও যাচ্ছে না। চোখ তুলতেই দেওয়ালের গায়ে আধা ছেঁড়া একটা পোস্টার দেখলাম। পোস্টারটা নতুন নয়, পুরনো, মলিন, তবু লেখা যেন তাজা। রাত 11:49 পর শেষ লোকাল উঠবেন না, আপনি আর ফিরবেন না। আমি হাসলাম। এ ধরনের ভৌতিক পোস্টার শহরের স্টেশনগুলোতে অনেকে মজা করেই লাগায়, কিন্তু এই পোস্টারের কাগজটা অদ্ভুত, কেমন যেন স্যাঁতস্যাঁতে, যেন বহুদিন পানিতে ভিজে থেকেও শুকোয়নি। হঠাৎ বাতাসে একটা গন্ধ এলো, ভেজা লোহা আর পোড়া কাপড়ের গন্ধ। আমি মাথা ঘুরিয়ে দেখলাম, স্টেশনের কোণে চা লেখা দোকানটা খোলা। কেটলি আছে, কাপ আছে, চুলাও আছে, কিন্তু দোকানদার নেই। আমি এগিয়ে গেলাম। ভাই, চা হবে? কোনো উত্তর নেই, শুধু কেটলির মুখ দিয়ে হালকা বাষ্প উঠছে, অথচ চুলার আগুন জ্বলছে না। এটা দেখে আমার ঘাড়ের লোম দাঁড়িয়ে গেল। ঠিক তখনই স্টেশনের সাউন্ড সিস্টেমে এক ঝাঁঝালো শব্দ উঠল, ক্রক ক্রক ক্রক। তারপর ভাঙা মাইক্রোফোনের মতো একটা কণ্ঠ, শেষ লোকাল, প্ল্যাটফর্ম 2 নম্বর। কণ্ঠটা এমনভাবে কাঁপছিল যেন মানুষ না, দেওয়ালের ফাটল দিয়ে বাতাস কথা বলছে। তারপর আবার ক্রক ক্রক ক্রক। নীরবতা। আমি ঘড়ির দিকে তাকালাম, 11:54। শেষ লোকাল শব্দটা মাথায় ঢুকতেই বুকের ভেতর অকারণে ঠকঠক শুরু হলো। পোস্টারের কথাটা আবার মনে পড়ল। আমি নিজেকে বোঝালাম এটা স্রেফ লোকাল ট্রেন, উঠবো, নামবো, বাসায় যাব, কিন্তু ভয়টা যুক্তি মানে না। এমন সময় পাশের বেঞ্চে কেউ এসে বসল। আমি চমকে তাকালাম। একজন বৃদ্ধ, বয়স 60-এর ওপর, গায়ে ধূসর পাঞ্জাবি, কাঁধে জীর্ণ ব্যাগ, চোখ দুটো পানসে, কিন্তু চোখের ভেতর অদ্ভুত একটা চাপা আলো, যেমন আলো কুয়াশার ভেতর দেখা যায়। বৃদ্ধ আমাকে দেখে বললেন, বাবা, শেষ লোকাল ধরবা? আমি একটু বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ, কেন? বৃদ্ধ ধীরে মাথা নেড়ে বললেন, ধরলে একদম শেষ পর্যন্ত যাইও না, মাঝপথে নামাইয়া পড়বা। আমি হেসে ফেললাম, সেই স্টেশনেই তো নামবো, সুবিধে হবে। বৃদ্ধের চোখ যেন আরও কালো হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, সে স্টেশন ম্যাপে নাই বাবা। আমি কথা বাড়াতে যাচ্ছিলাম, ঠিক তখনই ঘড়ির কাঁটা 11:55 ছুলো, আর ট্র্যাকের ভেতর থেকে টেনে নেওয়া একটা শব্দ উঠল, ঘর। লোকাল ট্রেন আসছে, কিন্তু শব্দটা ট্রেনের মতো না। এটা যেন অনেক পুরনো কোনো ধাতব প্রাণী দূর থেকে হাঁপিয়ে হাঁপিয়ে এগিয়ে আসছে। চাকা আর রেল লাইনের ঘর্ষণে এমন শব্দ যেন কেউ দাঁত ঘষছে। প্ল্যাটফর্মের বাতিগুলো একবার ঝিম মেরে নিভে গেল, আবার জ্বলে উঠল, আর সেই মুহূর্তে আমি দেখলাম প্ল্যাটফর্মে মানুষ বেড়ে গেছে। আমি নিশ্চিত 1 মিনিট আগেও এত মানুষ ছিল না। কেউ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, কারো কাঁধে ব্যাগ নেই, তবু সে ব্যাগের স্ট্র্যাপ টেনে ধরে রেখেছে, যেন অদৃশ্য একটা ব্যাগ। একজন নারী, শাড়ি পরা, কিন্তু শাড়ির আঁচল বাতাসে নড়ে না। একজন স্কুল ছেলে, তার ব্যাগ উল্টো ঝুলছে, তবু সে স্বাভাবিক। সবার চোখ একদিকে, ট্রেনের দিকে, কিন্তু কারো মুখে কথা নেই, কেউ কাউকে দেখছে না। এরা যেন অপেক্ষা করছে অনেক দিনের। ট্রেন ঢুকলো। প্ল্যাটফর্মে ঢুকতেই আমি প্রথমবার বুঝলাম, শেষ লোকাল নামটা শুধুই নাম না, কারণ ট্রেনটার গায়ে কোনো নম্বর নেই, কোনো রুট লেখা নেই, কোনো বিজ্ঞাপন নেই, আর জানালাগুলোতে কাঁচ নেই, ভেতরে শুধু কালো অন্ধকার। দরজাগুলো খুলল, চ্যাক। সেই শব্দে আমার বুক কেঁপে উঠল। এটা ট্রেনের দরজার শব্দ না, মনে হলো কফিন খোলার শব্দ। বৃদ্ধ উঠে দাঁড়ালেন, উঠে দরজার পাশে দাঁড়িয়ে শেষবারের মতো বললেন, বাবা, ভেতরে কাউকে নাম ধইরা ডাকবি না। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। দরজার ভেতর থেকে একটা হিমশীতল বাতাস বেরিয়ে এলো। সেই বাতাসে ভেজা মাটি আর পোড়া কাপড়ের গন্ধ আরও তীব্র। আমি এক পা এগোলাম, ট্রেনের ভেতর তাকালাম, আর দেখলাম
সিটে মানুষ বসে আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মুখের জায়গায় শুধু অন্ধকার। যেন মাথা আছে, শরীর আছে, কিন্তু মুখ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা সবাই একসঙ্গে আমার দিকে মুখ খড়ালো। মুখ না থাকলেও মনে হলো তারা তাকিয়ে আছে। আমি শ্বাস নিতে ভুলে গেলাম। বৃদ্ধ ট্রেনে উঠলেন, দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়ালেন। আয় বাবা, দাঁড়াইয়া থাইকা সময় নষ্ট করিস না। ট্রেন কাউকে অপেক্ষা করায় না। আমি জানি না কেন আমি উঠেই গেলাম। পা রাখলাম মেঝেতে। মেঝেটা বরফের মতো ঠান্ডা, আর মেঝের ভিতর থেকে মনে হলো খুব ক্ষীণ শব্দে কেউ ফিসফিস করছে। অনেকগুলো কণ্ঠ একসঙ্গে, যেন পাতালের নিচে ভিড়। দরজা বন্ধ হলো। চ্যাক। ট্রেন চলতে শুরু করলো, এমনভাবে যেন এটা আর কখনো থামবে না। আমি সিট খুঁজতে লাগলাম। ঠিক তখনই দরজার উপর ঝুলে থাকা ছোট্ট আয়নায় চোখ পড়ল। পুরনো লোকালে থাকে এমন আয়না। আমি নিজের মুখ দেখতে গেলাম, আর আয়নায় দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে থাকা একজনকে। সে আমার মতোই দেখতে, একই মুখ, একই জামা, একই চোখ। শুধু পার্থক্য একটাই, তার চোখ দুটো ভেজা, যেন অনেকক্ষণ কেঁদেছে, আর তার ঠোঁট নড়ছে। সে আয়নায় আমাকে দেখে খুব ধীরে বলল, তুই আবার উঠলি? আয়নার কথাটা শুনে আমার বুকের ভিতর যেন কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু বাস্তবে আমার পিছনে কেউ নেই। দরজার পাশে শুধু জং ধরা ধাতব দেয়াল, আর জানালার জায়গায় কালো ফাঁক, যেন ট্রেনটা অন্ধকারকে জানালা বানিয়েছে। আমি আবার আয়নায় তাকালাম। সে এখনও আছে, ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। মুখ একদম আমার মতো, তবু চোখ দুটো ভেজা, ক্লান্ত আর ভয় মেশানো। আমি শুকনো গলায় বললাম, তুমি তুমি কে? আয়নার আমি খুব ধীরে হাসল। হাসি না, মুখের কোণটা সরে গেল মাত্র। তারপর ফিসফিস করে বলল, আমি তো তুই। একটু থেমে যোগ করল, শুধু তোর থেকে একটু আগে নামছি। আমার মাথা ঘুরে গেল। নামছি? কোথায়? আয়নার আমি চোখ নামিয়ে বলল, এই ট্রেনে শেষ বলে কিছু নাই সবুজ। এটা যেখান থেকে শুরু হয় সেখানেই বারবার ফিরে আসে। এই কথার মানে তখনও আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু ওই মুহূর্তে ট্রেনের ভিতরের বাতাস আরও ঠান্ডা হলো, যেন কারো নিঃশ্বাস হঠাৎ থেমে গেছে। ঠিক তখনই পাশে বৃদ্ধ লোকটার গলা শুনলাম। তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন, মুখ গম্ভীর, চোখ সতর্ক। বৃদ্ধ বললেন, বাবা, আয়নায় তাকায় বেশি কথা কইর না, ওরা শুনে ফেলে। আমি ঝাঁকুনি খেলাম। ওরা মানে? বৃদ্ধ আমার কাঁধে হাত রাখলেন। তার হাতটা মানুষই উষ্ণ না, পাতলা, ঠান্ডা, হাড়ের মতো। তিনি ফিসফিস করে বললেন, এই ট্রেনে 3টে নিয়ম। 1, কারো নাম ধইরা ডাকবি না। 2, কাউকে ছুবি না। আর 3, আয়না বা জানালায় নিজের দিকে তাকাবি না, বিশেষ করে যখন ট্রেন থামে। আমি অবাক হয়ে বললাম, থামে? আপনি তো বললেন শেষ স্টেশন ম্যাপে নাই। বৃদ্ধ একটু দম নিলেন। থামে বাবা, কিন্তু ওগুলো স্টেশন না, ওগুলো ফাঁদ। ট্রেনের চাকার শব্দ একটু কমে এলো, মানে ট্রেন গতি কমাচ্ছে। আমি জানালার কালো ফাঁক দিয়ে বাইরে তাকালাম। কিছু দেখা যাচ্ছে না, শুধু ঘন অন্ধকার। কিন্তু অন্ধকারটা একরকম জীবন্ত। মাঝে মাঝে মনে হয় তার মধ্যে সাদা সাদা কিছু ভেসে যাচ্ছে। কাগজ নাকি মুখ? আমি চোখ সরালাম, কারণ তাকিয়ে থাকলেই মনে হচ্ছিল অন্ধকারটা আমার দিকে তাকাচ্ছে। ট্রেনের ভিতরের যাত্রীরা নীরব, সিটে বসে আছে তারা। মুখ নেই, তবু মাথা ঘোরায়। একজন নারী তার কোলের মধ্যে শিশুকে ধরে আছে। শিশুটারও মুখ নেই, তবু শিশুটার মাথা আস্তে আস্তে আমার দিকে ঘুরে আসে। আমি ঢোক গিলে বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, এরা কারা? বৃদ্ধ খুব নিচু গলায় বললেন, যারা সাড়া দিছে। তারপর থেমে গেলেন। আমি কাঁপা গলায় বললাম, সাড়া দিয়েছে মানে?
বৃদ্ধ বললেন, কারো নাম ধইরা ডাকছিল, তারা উত্তর দিছে। একবার শুধু হ্যাঁ বা আছি এইটুকু। তার চোখে একটা চাপা করুণা। তারপর তাদের মুখ আর তাদের ছিল না। মুখহীন যাত্রীদের দিকে তাকিয়ে আমার বুকের ভিতর চাপা আতঙ্ক জমে উঠল। আমি বুঝতে পারলাম বৃদ্ধ লোকটা যে নিয়ম বলছে সেটা গল্প নয়। ঠিক তখনই ট্রেনের সাউন্ড সিস্টেমে আবার সেই ঝাঁঝালো শব্দ, কক 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 কক। তারপর ভাঙা কণ্ঠ, পরবর্তী স্টেশন চোখের ব্রিজ, সতর্কতা, দরজা নিজে থেকে খুলবেন না। আমি ফিসফিস করে বললাম, চোখের ব্রিজ? এটা কোথায়? বৃদ্ধ লোকটা একবার আমার দিকে তাকালেন। এই প্রথম তার চোখে ভয়ের ছায়া স্পষ্ট। তিনি বললেন, এখন থেকে যা বলবো মন দিয়ে শুনবি। স্টেশন থামলে কেউ ডাকবে, ডাকবে তোর পরিচিত গলায়, মা, বন্ধু, প্রেমিকা, যে যাই হোক। তুই উত্তর দিবি না, একদমই না। আমি বললাম, আর যদি? কথাটা শেষ হওয়ার আগেই ট্রেনটা আরও ধীরে চলতে লাগল। চাকার ঘর্ষণ এমন শব্দ করল যেন কেউ ধারালো কিছু টেনে আনছে। বাইরের অন্ধকারের ভিতর হঠাৎ একটা আলো দেখা দিল। সবুজ নয়, সাদা নয়, একটা কাঁচা হলুদ আলো, পুরনো লণ্ঠনের মতো। ট্রেন থামল। বাতি একবার নিভে গেল, আবার জ্বলে উঠল। দরজা খুলল না, কিন্তু দরজার ফাঁক দিয়ে হিমশীতল বাতাস ঢুকতে লাগল। সেই বাতাসে ভেজা মাটি আর পোড়া কাপড়ের গন্ধ আরও তীব্র। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। বাইরে একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু সেটা স্টেশনের মতো না। প্ল্যাটফর্মটা যেন একটা ব্রিজ। নিচে কিচ্ছু নেই, শুধু কালো গহ্বর, আর ব্রিজের দুপাশে সারি সারি চোখ। হ্যাঁ, আসল চোখ। বড় বড় চোখ বাতাসে ঝুলছে, পালক আছে, সাদা অংশ আছে, আর তারা একসঙ্গে মিটমিট করছে, জীবন্ত, সচেতন। আর সবগুলো চোখ একসঙ্গে তাকিয়ে আছে ট্রেনের দিকে। আমার শরীর ঠান্ডায় জমে গেল। মনে হলো চোখগুলো শুধু তাকাচ্ছে না, আমার ভিতরটা পড়ছে। ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ এলো, সবুজ। আমার বুক ধক করে উঠল। এটা আমার মায়ের গলা। একদম সেই টান, সেই আবেগ, যেন মা ভয় ডাকছেন। সবুজ, এই দিকে আয়, দরজাটা খোল, মা দাঁড়িয়ে আছি। আমার হাত নিজে থেকেই দরজার হ্যান্ডেলের দিকে যেতে চাইল। মা, এখানে কিভাবে? বৃদ্ধ লোকটা আমার কবজি শক্ত করে চেপে ধরলেন। তার আঙুল বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, কোনো মা নাই বাবা, ওরা তোর মুখ নিতে আসছে। আমি কাঁপা গলায় বললাম, মুখ নিতে? বৃদ্ধ বললেন, যারা নাম ধইরা ডাকে তারা মুখ হারা। তুই যদি সাড়া দিস, তোর মুখ, তোর গলার শব্দ সব ওদের হবে। বাইরে মায়ের গলা আরও আকুল, সবুজ, তুই আমার ছেলে না? খোল, খোল দরজা। আমি জানালার দিকে তাকালাম। ব্রিজের ধারে একটা অবয়ব দাঁড়িয়ে, মায়ের মতো, শাড়ির আঁচল, মাথা নিচু, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। চারপাশের চোখগুলো যেন তার মুখ ঢেকে রেখেছে। আমার বুকের ভেতর টান উঠল। মা, আমি প্রায় বলে ফেলেছিলাম। ঠিক তখনই চোখ চলে গেল আয়নায়। আয়নায় সেই আমি এবার ভয় পেয়ে গেছে। তার ঠোঁট কাঁপছে। সে আমার দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে বলল, বলিস না, একবার শুধু মা বললেই মুখটা আর তোর থাকবে না। সে গিলে ফেলল, তারপর ফিসফিস করে যোগ করল, আমি ওই ভুলটাই করেছিলাম। বাইরে গলাটা বদলে যেতে লাগলো। মায়ের কণ্ঠ এখন আর মায়ের মতো নরম নেই, কেমন যেন কাঁচ ঘষার মতো ধারালো। সবুজ, খোল, খোল না কেন, খোল। মুখহীন যাত্রীরা একসঙ্গে মাথা ঘোরালো। তারা সবাই আমার দিকে ঝুঁকে পড়ছে, ধীরে ধীরে, যেন আমার শব্দের অপেক্ষায়। বৃদ্ধ কানে ফিসফিস করলেন, বাবা, শক্ত হ, 1 ইঞ্চিও খুললে সব শেষ। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকলো আরও বেশি, আর সেই বাতাসের সঙ্গে ঢুকে এলো ফিসফিস, অনেকগুলো কণ্ঠ একসঙ্গে। মুখ দে, নাম বল, দরজা খোল।
আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকারও তো শব্দ। আমি শুধু দাঁত কামড়ে মাথা নাড়লাম। না, না! দরজার হ্যান্ডেলটা হঠাৎ থেমে গেল। 1 সেকেন্ডের জন্য নিস্তব্ধতা। তারপর বাইরে থেকে একদম ভিন্ন কণ্ঠ এলো, গভীর, ভারী, লোহার চাকার ঘর্ষণের মতো। সবুজ। এই গলাটা আমার নিজের গলা। আমি কেঁপে উঠলাম, কারণ নিজের গলা বাইরে থেকে শোনা ভয়ানক অচেনা। কণ্ঠটা বলল, তুই যদি এখন নামিস তুই বাঁচবি, তুই যদি থাকিস তুই আবার উঠবি। আমি জানালায় চোখ মেলে দিলাম, আর দেখলাম ব্রিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একজন, আমার মতোই। একই মুখ, একই জামা, কিন্তু তার চোখ দুটো শুকনো, ভেতরে কিচ্ছু নেই। সে ধীরে ধীরে হাত তুলল আর বলল, এবার নাম, এটাই তোর একমাত্র সুযোগ। ব্রিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আমার মতো লোকটা হাত বাড়িয়ে আছে। তার চোখ শুকনো, ভেতরে কোনো জল নেই, কোনো আলোও নেই, যেন চোখ দুটো অনেক দিন আগে কাঁদতে ভুলে গেছে। আমি গিলে ফেললাম। কণ্ঠ বেরোতে চাইল, কিন্তু বৃদ্ধ লোকটার কথা মনে পড়ে গেল। শব্দ মানেই দরজা খুলে দেওয়া। বৃদ্ধ লোকটা আমার হাত এখনও চেপে আছে। তিনি ফিসফিস করে বললেন, বাবা, বাইরে যাইও না, ওখানে দাঁড়িয়ে আছে যেইটা, ওটা তুই না। আমি কাঁপা চোখে বাইরে থাকা আমিকে দেখলাম। সে শান্ত, ধীর, নিশ্চিত, যেন সে জানে আমি কি করব। সে আবার বলল, সবুজ, দেরি করিস না, আর একটু থাকলেই দরজাটা নিজে থেকে খুলে যাবে। তারপর তুই আর সিদ্ধান্ত নিতে পারবি না। দরজার হ্যান্ডেলটা আবার কেঁপে উঠল। চ্যাক চ্যাক। আমার হাতটা নিজে থেকেই হ্যান্ডেলের দিকে টান দিচ্ছে, যেন আমার ভেতরে থেকেও আরেকজন বাসা বাঁধিয়েছে। বাইরের ব্রিজের দুপাশে ঝুলে থাকা চোখগুলো একসঙ্গে মিটমিট করল। মনে হলো তারা হাসছে। আমি ফিসফিস করে, শুধু ঠোঁট নেবে শব্দ না করে, বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আপনি কে? বৃদ্ধ চোখ সরালেন, এমনভাবে সরালেন যেন এই প্রশ্নের উত্তর দিলে কোনো দরজা খুলে যাবে। তারপর তিনি খুব নিচু গলায় বললেন, আমি এই ট্রেন থামাতে পারি না, কিন্তু কাউকে কাউকে নামতে সাহায্য করতে পারি। আমার বুক কেঁপে উঠল। তাহলে আমাকে নামতে দেন। বৃদ্ধ মুখ কুঁচকে বললেন, তুই নামতে পারবি যদি ওখানে নামার পর তুই থাকিস। আমি বুঝলাম না, কিন্তু ঠিক তখনই বাইরে থাকা আমি হঠাৎ খুব ধীরে হাসল। তার হাসি দেখে মনে হলো এই হাসি বহুবার দেখেছি, কিন্তু কখনো খেয়াল করিনি। যেমন কেউ ভেতরে ভেতরে সুস্তি পায় যখন ফাঁদে শিকার ধরা পড়ে। সে বলল, তুই ভাবছিস আমি ফাঁদ? ঠিক আছে, একটা জিনিস দেখাই। সে হাত তুলল, আর সেই মুহূর্তে ব্রিজের সব চোখ একসঙ্গে ট্রেনের দরজার দিকে তাকানো বন্ধ করে বৃদ্ধ লোকটার দিকে তাকালো। আমি চমকে গেলাম, কারণ চোখগুলোর দৃষ্টি দেখা না, ছেঁচড়ে টানা। দৃষ্টিটা যেন হুকের মতো বৃদ্ধ লোকটার গায়ে গেঁথে গেল। বৃদ্ধ লোকটা এক ধাপ পিছিয়ে গেলেন। তার ঠোঁট কাঁপল। বাইরের আমি শান্ত গলায় বলল, এই লোকটার নামটা বলতো। আমি শিউরে উঠলাম। না, আমি প্রায় বলে ফেলেছিলাম, কিন্তু তৎক্ষণাৎ থেমে গেলাম। শব্দ বেরোলেই বিপদ। বাইরের আমি আবার বলল, শুধু নামটা বল, তারপর বুঝবি কে তোকে বাঁচাতে চাইছে আর কে তোকে আটকে রাখতে চাইছে। বৃদ্ধ লোকটার চোখে আমি আতঙ্ক দেখলাম, খাঁটি আতঙ্ক। তিনি দ্রুত ফিসফিস করলেন, বাবা, নাম বইলিস না। নাম বললেই তুই আমারে চিনে ফেলবি। চিনে ফেললেই ওরা জানবে আমি কে, আর ওরা জানলে আমি শেষ। আমি মাথা ঝাঁকালাম। ঠিক তখনই ট্রেনের ভেতরের বাতিগুলো ঝিলমিল করে উঠল। 1 সেকেন্ডের জন্য কামরা অন্ধকার, আর অন্ধকারের ভেতর থেকে আমি শুনলাম একটা ভারী নিঃশ্বাস, ময়লা ধোয়ার মতো, পচা কাপড়ের মতো নিঃশ্বাস। বাতি জ্বলে উঠতেই আমার শরীর বরফ হয়ে গেল। বৃদ্ধ লোকটা আর দরজার পাশে নেই, তিনি আমার ঠিক পিছনে দাঁড়িয়ে, কিন্তু তার মুখটা বদলে গেছে। এতক্ষণ তার চোখ পানসে ছিল, এখন চোখ দুটো যেন ফাঁকা গর্ত। মুখ আধ খোলা, কিন্তু জিহ্বা নেই, শুধু কালচে শূন্যতা। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, কিন্তু পিছনে কোথায় যাব? এই ট্রেনের ভেতর তো সব দেয়ালই অন্ধকার। বৃদ্ধ না, এখন আর বৃদ্ধ বলা ঠিক না। সে আমার কাঁধে হাত রাখল। এইবার হাতটা ঠান্ডা না, হাতটা জ্বলন্ত গরম, যেমন আগুনে গরম লোহা ছোঁয়া যায়। আর সে ফিসফিস করে বলল, বাবা, আমি তো আগেই বলছিলাম,
আমি আটকাইয়া রাখি। তার কণ্ঠটা আর একা না, অনেকগুলো কণ্ঠ একসঙ্গে, একটার ওপর আর একটা গড়িয়ে পড়ছে। যেমন অনেকজন একসঙ্গে একই কথা বলে, কিন্তু কেউ ঠিক মতো বলতে পারে না। আমি ঠোঁট কাঁপিয়ে বললাম, আপনি কে? সে মাথা কাঁধ করল। তারপর ধীরে ধীরে তার আঙুলগুলো আমার ঘাড়ের দিকে সরে এলো। আমি অনুভব করলাম আঙুলগুলো আমার ত্বকের ওপর দাগ কাটছে, কিন্তু দাগ নয়, যেন কিছু লিখছে। আমার শ্বাস আটকে গেল। মুখহীন যাত্রীরা সিট থেকে উঠতে শুরু করেছে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। মুখ নেই, তবু মনে হয় তারা হাসছে। বাইরে থাকা আমি জোরে বলল, সবুজ, ওর হাত থেকে বের হ, ও তোর নাম লিখছে। নাম লিখছে? আমার ঘাড়ের পেছনে হঠাৎ করে জ্বালা উঠল, ঠিক যেন ব্লেড টানছে কেউ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকার মানেই শব্দ, শব্দ মানেই দরজা খুলে দেওয়া। আমি শুধু দাঁত কামড়ে ধরে হাতটা ছুঁড়ে ফেলতে চেষ্টা করলাম। বৃদ্ধরূপী জিনিসটা এক ধাপ পিছল। ঠিক সেই মুহূর্তে আমি নিজের ঘাড়ে হাত দিলাম। ত্বক উঁচু হয়ে আছে, আঙুলে স্পষ্ট বোঝা যাচ্ছে অক্ষর। আমি ছুঁয়ে ছুঁয়ে পড়লাম, স, ব, উ। শেষ অক্ষরটা লেখা হয়নি, এখনো জ বাকি। আমার মাথা ঘুরে উঠল। মানে ও যদি জ লিখে ফেলে, বাইরে থাকা আমি বলল, আর 1 সেকেন্ড দেরি করলেই জ লিখে ফেলবে, তারপর তুই এই ট্রেনের হয়ে যাবি। আমার বুকের ভেতর এমনভাবে ধকধক করতে লাগলো যেন বুকটা বাইরে বেরিয়ে আসবে। দরজার হ্যান্ডেল আবার নড়ল, চ্যাক চ্যাক। দরজার ফাঁক বড় হচ্ছে। ব্রিজের সব চোখ একসঙ্গে ঝিলমিল করে উঠল। তারা যেন উৎসব করছে। মনে হলো আমি শিকার আর তারা দর্শক। আমি বাইরে থাকা আমির দিকে তাকালাম। তার হাত এখনো বাড়ানো, তার চোখ শুকনো, কিন্তু কণ্ঠটা ভয়াবহভাবে আমার মতো। আমি এক পা এগোলাম। ঠিক তখনই বৃদ্ধরূপী জিনিসটা হেসে উঠল, জিহ্বা ছাড়াই। হাসিটা শব্দ নয়, লোহার কাঁপুনি। সে আবার আমার ঘাড়ের দিকে হাত বাড়ালো। আমি জানি এখন থামলে শেষ। আমি দরজার দিকে ঝাঁপ দিলাম। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থাকা আমি খুব আস্তে বলল, নামার আগে একটা কথা, তুই যদি নামিস তুই বাঁচবি ঠিকই, কিন্তু তোর মুখটা থাকবে তো? বাইরে দাঁড়িয়ে থাকা আমার মতো লোকটা কথাটা বলেই হাতটা আরেকটু এগিয়ে দিল। তার আঙুলের ডগাগুলো লণ্ঠনের আলোয় চকচক করল, কিন্তু সেটা ঘাম না, যেন কাচের ওপর জল। আমি এক মুহূর্ত থমকে গেলাম। মুখটা থাকবে তো? এটা কি ধরনের কথা? মুখ আবার থাকে নাকি? ঠিক তখনই পিছন থেকে সেই বৃদ্ধ, না, এখন আর তাকে বৃদ্ধ বলা যায় না, আবার আমার ঘাড়ের দিকে হাত বাড়ালো। তার হাত থেকে গরম আগুনের মতো তাপ উঠছে। আমি অনুভব করলাম সে আবার লিখতে চায়। আমার ঘাড়ের ওপর শেষ অক্ষরটা জ। আমি দম আটকে রেখে দরজার দিকে ঝাঁপ দিলাম। দরজার ফাঁকটা তখন এতটাই বড় যে একটা মানুষের শরীর গলে বেরিয়ে যেতে পারে, কিন্তু সেই ফাঁক দিয়ে যে বাতাস ঢুকছে সেটা বাতাস নয়, একটা টান। মনে হলো কেউ আমার মুখ ধরে টানছে বাইরে। বৃদ্ধরূপী জিনিসটা ফিসফিস করল, যাবি? যা, কিন্তু নাম তো রেখে যা। তার কথার সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতর অনেকগুলো কণ্ঠ একসঙ্গে উঠল, নাম, মুখ, শব্দ, দে। আমি আর ভাবলাম না, আমি শুধু বাইরে থাকা আমির হাত ধরলাম। তার হাতটা আশ্চর্যভাবে উষ্ণ, মানুষের হাতের মতো, কিন্তু উষ্ণতার ভিতরে একটা অস্বস্তি ছিল, যেন হাতটা উষ্ণ না, উষ্ণতা ধার করা। আর আমি ট্রেন থেকে নেমে পড়লাম চোখের ব্রিজের প্ল্যাটফর্মে। পা মাটিতে পড়তেই আমি বুঝলাম এটা মাটি না, এটা যেন কাঁচের মতো কঠিন। কিন্তু কাঁচ না, ভেতরে ভেতরে নরম কিছু নড়ছে। আমি নিচে তাকালাম। প্ল্যাটফর্মের পৃষ্ঠের ঠিক নিচে অনেকগুলো চোখ। ভেতর থেকে তারা তাকিয়ে আছে। চোখগুলো কাঁচের নিচে আটকে থাকা মাছের মতো নড়ছে। আমি আতঙ্কে পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পিছনে কিছু নেই, শুধু কালো গহ্বর। গহ্বরটা এমন গভীর যে চোখ স্থির লাগতে পারলে মনে হয় ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। বাইরে থাকা আমি আমার হাত ছাড়ল, তারপর খুব স্বাভাবিকভাবে বলল, চোখের দিকে তাকাইস না, এখানে চোখ দেখলে তারা তোকে মনে রাখে। আমি কাপা গলায় বললাম, তুমি কে? সে আমার দিকে তাকালো। এবার প্রথমবার আমি দেখলাম
তার মুখটা ঠিক আমার মতো হলেও তার চোখে ভয় নেই, শুধু একটা শূন্য নিশ্চয়তা। সে বলল, আমি তোর আগের ভার্সন। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি, যে এখানে নামতে পেরেছিল কিন্তু পুরোটা ফিরতে পারেনি। আমি গিলে ফেললাম, পুরোটা ফিরতে পারেনি মানে? সে আমার দিকে আঙুল তুলল, তোর মুখটা টের পাচ্ছিস? আমি নিজের গালে হাত দিলাম, সব ঠিক, নাক, ঠোঁট, চোয়াল সব আছে। আছে তো, আমি বললাম। সে খুব ধীরে মাথা নেড়ে বলল, আছে, কিন্তু বন্ধ আছে। আমি বুঝলাম না, বন্ধ? সে আমার কাঁধ ধরে আমাকে প্ল্যাটফর্মের এক পাশে নিয়ে গেল, যেখানে লণ্ঠনের আলো একটু বেশি। তারপর বলল, একবার কথা বল। আমি অবাক হয়ে বললাম, আমি তো কথা বলছি। মুখ খুলতেই আমি থেমে গেলাম, কারণ আমি কথা বলতে চাইলেও শব্দ বেরোলো না। আমি ঠোঁট নড়ালাম, গলা চাপলাম, কিন্তু শুধু বাতাস বেরোলো, শব্দ না। মনে হলো আমার গলার ভেতরটা কেউ তুলোর মতো দিয়ে ভর্তি করে দিয়েছে। আমি আতঙ্কে নিজের গলায় হাত দিলাম। গলা আছে, কিন্তু শব্দ নেই। আমি চোখ বড় করে তার দিকে তাকালাম। সে শান্তভাবে বলল, এই ট্রেনের বাইরে নামলে প্রথমে শব্দ যায়, কারণ শব্দটাই দরজা। শব্দ থাকলে তুই আবার ডাক শুনবি, ডাক শুনলেই তুই আবার উঠবি। তাই তারা তোর শব্দ বন্ধ করে দিছে। আমার মাথা ঘুরল। আমি কথা বলতে পারবো না মানে আমি কিভাবে বাসায় যাব? মানুষজনকে কি বলবো? সে আমার দিকে ঝুঁকে ফিসফিস করল, চিন্তা করিস না, শব্দ পরে ফিরবে যদি তুই ঠিক জায়গায় যেতে পারিস। ঠিক তখনই পিছন থেকে লোহার ঘর্ষণের শব্দ এলো। আমি ঘুরে দেখলাম ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, দরজা আধখোলা। অন্ধকার, অন্ধকারের মধ্যে মুখহীন যাত্রীরা দরজার দিকে এগিয়ে আসছে। আর সেই দরজার ফাঁক দিয়ে সেই বৃদ্ধরূপী জিনিসটা দেখা যাচ্ছে। তার চোখ ফাঁকা গর্ত, মুখ আধখোলা, আর তার আঙুলে আমার ঘাড়ে লেখা অক্ষরের মতোই কালচে দাগ। সে ধীরে ধীরে হাত তুলল, যেন আমাকে ডাকছে, কিন্তু ডাকছে না, কারণ এখানে ডাকের জন্য শব্দ লাগে। সে শুধু ঠোঁট নড়ালো, আর আমি শব্দহীন হলেও ঠিক বুঝে গেলাম সে কি বলছে। ফিরে আয়। বাইরে থাকা আমি আমার বাহু টেনে বলল, চল, ট্রেনটা যদি তোকে চিনে ফেলে, তোর নামের শেষ অক্ষরটা ওরা বাতাসে লিখে ফেলবে, তখন তুই আর কোথাও পালাতে পারবি না। আমি তার সঙ্গে দৌড় দিলাম। চোখের ব্রিজটা লম্বা, ব্রিজের দুপাশে ঝুলে থাকা চোখগুলো আমাদের দৌড় দেখছে। প্রতিটা চোখ একসঙ্গে পিটপিট করছে, যেন কাউন্টডাউন চলছে। আমরা দৌড়াতে দৌড়াতে একটা সাইনবোর্ডের পাশে পৌঁছলাম। সাইনবোর্ডটা লোহার, কিন্তু লেখা নেই, শুধু একটা চিহ্ন, একটা মুখের ছবি, যার মুখের জায়গায় ফাঁকা গর্ত। আমি থামল, তারপর আঙুল দিয়ে ব্রিজের শেষে অন্ধকারের দিকে দেখালো। সেখানে একটা দরজা। দরজাটা আকাশে দাঁড়িয়ে আছে, কোনো দেওয়াল নেই, তবু দরজা আছে। দরজার ওপরে লেখা, রিটার্ন গেট, একবার। আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে এগোলাম, কিন্তু দরজার সামনে দাঁড়াতেই আমার মাথার ভেতর হঠাৎ করে পরিচিত একটা কণ্ঠ উঠল। শব্দ নয়, মনে হলো মনে মনে শুনছি, সবুজ, তুই কোথায়? এটা আমার মায়ের কণ্ঠ, কিন্তু এবার বাইরে থেকে না, ভেতর থেকে। আমি আমার হাত চেপে ধরল, তার চোখ এবার কঠিন। সে বলল, দেখলি, ডাক শুরু হয়ে গেছে, তোর শব্দ বন্ধ, তবু ডাক ভেতরে ঢুকছে। এখন একটাই উপায়, এই দরজার ভিতর ঢুকতে হবে, দ্রুত। আমি দরজার হাতল ধরলাম। হাতলটা ঠান্ডা, ভেজা, মনে হলো হাতলটা পালস করছে, জীবন্ত কিছু। আর ঠিক তখনই পিছন থেকে ট্রেনের ভেতর একটা বিকট কাঁপুনি উঠল, লোহার শরীর কেঁপে উঠল। মুখহীন যাত্রীরা একসঙ্গে দরজার দিকে ছুটল, আর সেই বৃদ্ধরূপী জিনিসটা একদম স্পষ্টভাবে এবার বলল, যদিও শব্দ নেই, আমি শুধু বুঝলাম, জ। সে আমার নামের শেষ অক্ষরটা লিখতে যাচ্ছে। আমি আর দেরি করলাম না, দরজাটা টেনে খুললাম, আর দরজার ওপারে যা দেখলাম সেটা কোনো রাস্তা না, কোনো ঘর না, ওপারে একটা স্টেশন, একই প্ল্যাটফর্ম, একই বাতি, একই দেওয়াল, যেখানে আমি পর্ব একে দাঁড়িয়েছিলাম।
আর দেওয়ালের গায়ে সেই পোস্টারটা, রাত 11:55 পর শেষ লোকাল উঠবেন না, আপনি আর ফিরবেন না। আমি ফিসফিস করল। এবার তার শব্দ আছে, কিন্তু খুব ক্ষীণ। স্বাগতম, লুপে। তার ফিসফিসটা কেমন যেন ভেজা কাগজের মতো কানে লাগল। আমি দরজার ওপাশে, আবার স্টেশনে। একই প্ল্যাটফর্ম, একই বাতি, একই দেওয়াল, আর দেওয়ালের গায়ে সেই পোস্টারটা। একই লেখা, একই ছেঁড়া অংশ, একই স্যাঁতস্যাঁতে কাগজ। কিন্তু আমি জানি এটা আগের স্টেশন না, কারণ বাতাসের গন্ধ একই হলেও এখানে একটা নতুন গন্ধ আছে, কাঁচা রক্তের গন্ধ। আমি মুখ খুলে কিছু বলতে চাইলাম, শব্দ বেরোলো না, শুধু নিঃশ্বাস, ঠান্ডা, অসহায়। আমি আমার আগের ভার্সন আমার কাঁধে হাত রাখল। এই জায়গায় তার হাতটা উষ্ণ মনে হলো, যেন উষ্ণতাই এখানে সবচেয়ে বড় আশ্বাস। সে বলল, এখন তুই বুঝবি লুপটা কিভাবে কাজ করে, আর বুঝবি কে কে এখানে আটকা পড়েছে। স্টেশনটা প্রথম দেখায় ফাঁকা মনে হলেও ভালো করে তাকাতেই বুঝলাম মানুষ আছে, কিন্তু তারা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কেউ তাদের থামিয়ে রেখেছে। কেউ বেঞ্চে বসে আছে মাথা নিচু, কেউ দেওয়ালে হেলান দিয়ে, কেউ চায়ের দোকানের সামনে, দোকানদার নেই তবু তারা টাকা হাতে ধরে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের চোখে একটা একরকম অপেক্ষা, যেন তারা জানে কিছু আসবে আর তারা সেটা থামাতে পারবে না। আমি ফিসফিস করে বলল, ওরা সবাই শেষ লোকাল উঠেছিল, কেউ নামতে পারেনি, কেউ নামলেও পুরোটা ফিরতে পারেনি। তার চোখ আমার দিকে, ঠিক তোর মতো। আমি নিজের গলায় হাত দিলাম। গলা আছে, শব্দ নেই। আমি জিজ্ঞেস করতে চাইলাম, তাহলে কি করতে হবে, কিন্তু পারলাম না। আমি বুঝে গেল। সে বলল, তুই এখন 3টে কাজ করবি। 1, এই স্টেশনে কোনো আয়নায় তাকাবি না। 2, কোনো পোস্টার ছিঁড়বি না। 3, কারো হাত ধরবি না, যতই পরিচিত হোক। আমি চোখ তুলে দেখলাম স্টেশনের একপাশে একটা আয়না ঝুলছে, ঠিক আগের মতোই। আয়নার সামনে কেউ নেই, তবু আয়নাটা নড়ছে, যেমন জল নড়ে। আমি দ্রুত চোখ সরালাম। এমন সময় স্টেশনের সাউন্ড সিস্টেমে আবার সেই কক 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 আর ভাঙা কণ্ঠ ভেসে এলো, শেষ লোকাল আসছে, যাত্রীগণ প্রস্তুত থাকুন। আমি আমার বাহু চেপে ধরল। শোন, এই লুপে একটা জিনিস বদলায়, প্রতিবার ট্রেন আসার আগে একজনকে টেনে নেয়। তার কণ্ঠ কঠিন, আর আজ মনে হয় সেই একজন তুই। আমি আতঙ্কে চারদিকে তাকালাম, কিন্তু কিভাবে আমাকে টানবে? আমি তো ট্রেনে উঠব না। ঠিক তখনই আমি অনুভব করলাম আমার ঘাড়ের পেছনে লেখা অক্ষরগুলো যেন জ্বলছে। স ব উ। লেখাটা যেন নড়ছে, যেন জীবন্ত কালি। আমি বলল, ওরা তোর নাম প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। শেষ অক্ষরটা জ, ওটা যদি লেখা হয়ে যায়। সে থামল, যেন বাকিটা বললে সত্যি হয়ে যাবে। ট্র্যাকের দিক থেকে একটা দীর্ঘ শব্দ এলো, ঘররর। শেষ লোকাল আবার আসছে। বাতিগুলো একবার নিভে গেল, আবার জ্বলে উঠল। আর ঠিক এই মুহূর্তে আমি দেখলাম চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক ধীরে ধীরে আমার দিকে ফিরল। লোকটা রাকিব, আমার বন্ধু, যে মানুষটা আমাকে প্রায়ই বাসায় পৌঁছে দিত, যার সঙ্গে রাত জেগে কাজের গল্প হতো। সে হাসল, কিন্তু তার হাসিটা ঠিক রাকিবের হাসি না, একটু বেশি চওড়া, একটু বেশি স্থির। তার চোখে পানি নেই, তবু চোখটা ভেজা মনে হয়, যেন চোখের ভেতর জল না, তেল। রাকিব এগিয়ে এলো, তার হাতে একটা টিকিট। সে বলল, সবুজ, তুই আসছিস না কেন? শেষ লোকাল তো চলে যাচ্ছে।
আমি চমকে উঠলাম। সে আমাকে সবুজ বলল। এটা কি নাম ধরে ডাক? কিন্তু আমি তো শব্দ করতে পারছি না, আমি উত্তর দিচ্ছি না। তাহলে ভয়টা কেন? আমি পাশে দাঁড়িয়ে ফিসফিস করল, তুই উত্তর না দিলেও বিপদ হতে পারে, কারণ লুপের ভিতরে নাম শুধু ডাক না, নাম হলো চাবি। রাকিব আরও কাছে এলো। এখন আমি দেখলাম তার বুকের পকেটে একটা ছোট্ট আয়না। আয়নাটায় আলো পড়ছে, আর আয়নার ভেতরে রাকিবের মুখ নেই, শুধু অন্ধকার। আমি পিছিয়ে গেলাম। রাকিব হাত বাড়ালো। চল ভাই, আমি আছি, আমি তোকে নামাই দিব। আমি সঙ্গে সঙ্গে আমার কবজি ধরে টেনে নিল। না, ওর হাত ধরিস না। রাকিবের মুখটা 1 সেকেন্ডের জন্য কেঁপে উঠল। তার চোখের ভেতর যেন কিছু নড়ল। তারপর সে হাসল। এবার হাসিটা মানুষের না, কাঁচ ভাঙার মতো। সে বলল, তুই জানিস লুপে সবচেয়ে সহজ জিনিস কি? আমি জড়সড় হয়ে তাকিয়ে আছি। শব্দ নেই, শুধু শ্বাস। রাকিব ফিসফিস করে বলল, সবাইকে বোঝানো যে আমি পরিচিত। তারপর সে হঠাৎ খুব জোরে আঙুল তুলল আমার দিকে, আর স্টেশনের সব আটকে থাকা লোক একসঙ্গে মাথা ঘোরালো। তারা সবাই আমার দিকে তাকালো। মুখ নেই, তবু তাকায়। রাকিব বলল, এই লোকটা আবার উঠতে এসেছে। লোকগুলো একসঙ্গে এগোতে শুরু করল, ধীরে ধীরে, কিন্তু সংখ্যায় অনেক। তাদের পায়ের শব্দ নেই, তবু মনে হয় মাটি কাঁপছে। আমি দাঁত কামড়ে বলল, দৌড়ো, এরা তোকে ঘিরে ফেললে তোর ঘাড়ে জ লিখে দেবে। তারপর ট্রেন আর লাগবে না, তুই নিজেই ট্রেন পরিণত হবি। আমি শিউরে উঠলাম। নিজেই ট্রেন পরিণত হব? এটা কি মানে? ট্রেনের হুইসেলের মতো একটা শব্দ উঠল, কিন্তু সেটা হুইসেল না, যেন কেউ দূর থেকে চিৎকার করছে। শেষ লোকাল প্ল্যাটফর্মে ঢুকছে। আর সেই মুহূর্তে স্টেশনের দেয়ালের পোস্টারটা নিজে থেকেই খসখস করে নড়ল। পোস্টারে লেখা, যেটা কালিতে ছিল, এবার যেন রক্তে ভিজে উঠল। আমি পোস্টারের দিকে তাকিয়ে জমে গেলাম, কারণ লেখা বদলে যাচ্ছে। আগে ছিল, রাত 11:49 পর শেষ লোকাল উঠবেন না, আপনি আর ফিরবেন না। এখন লেখা উঠছে, সবুজ, রাত 11:49 পর শেষ লোকাল উঠেছে, শেষ অক্ষর বাকি। আমি আমার দিকে তাকিয়ে ফিসফিস করল, দেখলি, লোকটা তোর নাম জানে, আর নাম জানলেই তোর সময় গোনা শুরু। রাকিব এবার একদম কাছে, তার হাত আমার কাঁধে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে স্টেশনের অন্য প্রান্তে একটা দরজা দেখা গেল। দরজাটা আগেও ছিল না। দরজার উপরে লেখা, ভয়েস রুম। আমি চোখ বড় করে বলল, ওইটাই তোর ভয়েস ফেরানোর জায়গা, দৌড়। আমি দৌড় দিলাম। পিছনে মুখহীন লোকেরা এগোচ্ছে, রাকিব হাসছে, আর ট্রেনের দরজা খুলছে, চ্যাক চ্যাক। আমি ভয়েস রুমের দরজায় হাত দিলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার কানে, মনের ভেতর আবার মায়ের কণ্ঠ, সবুজ, তুই কোথায়? দরজার হাতলটা কেঁপে উঠল। দরজাটা যেন খুলতে চাইছে না, যেন আমাকে পরীক্ষা করছে। আর পিছন থেকে রাকিবের গলা একেবারে ফিসফিস, তোর শব্দ না থাকলেও তোর নাম তো আছে। রাকিবের ফিসফিসটা ঠিক আমার কানের পাশে না, মনে হলো আমার ঘাড়ের লেখার ভেতর থেকে শব্দটা উঠল। আমি কেঁপে উঠলাম। আমার হাত এখনও ভয়েস রুমের হাতলে। হাতলটা ঠান্ডা, ভেজা, আর ভেতরে ভেতরে ধুকফুক করছে, যেন হার্টবিট। পিছনে মুখহীন লোকগুলোর এগিয়ে আসা থামেনি। তাদের পায়ের শব্দ নেই, তবু মনে হয় মাটি কাঁপছে। শেষ লোকালের দরজা খুলে গেছে, চ্যাক। অন্ধকারের ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, আর সেই বাতাসে এক ধরনের হাসি ভেসে আসছে, শব্দ না, কাঁপুনি। আমি আমার বাহু চেপে ধরল। দরজাটা খোল, সে বলল, ভিতরে ঢুকলেই তোর ভয়েস ফেরানোর সুযোগ আছে। আমি হাতল ঘোরালাম। দরজাটা খুলল। ভেতরটা একটা ছোট ঘর, কিন্তু ঘর না, মনে হলো একটা রেকর্ডিং বুথ। দেয়ালে দেয়ালে কালো ফোম, যেন শব্দ শুষে নেওয়ার জন্য। মাঝখানে একটাই মাইক, পুরনো, জং ধরা, তবুও দাঁড়িয়ে আছে। মাইকের মাথার ওপর একটা লাল বাতি। বাতিটা জ্বলছে না, তবু মনে হয় জ্বলছে, কারণ ঘরটা লালচে অন্ধকার। আমরা ভিতরে ঢুকতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল, চ্যাক।
বাইরের সব শব্দ থেমে গেল। ট্রেনের ঘর্ষণ, লোকেদের ফিসফিস সব কেটে গেল, যেন কেউ এক ঝটকায় কান ঢেকে দিয়েছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলাম, কিন্তু নিঃশ্বাসও যেন এখানে ভারী। এ ঘরে বাতাস নেই, শুধু চাপ। আমি মাইকের দিকে ইশারা করল, ওখানে বল, একটা শব্দ, একটা মাত্র শব্দ। যদি শব্দ বেরোয় বুঝবি তোর ভয়েস লক খোলা। আমি মুখ খুললাম, জিভ নড়ালাম, কিছুই বেরোলো না। আমি মাইকের দিকে এগোলাম। মাইকের কাছাকাছি যেতেই আমার ঘাড়ের পেছনের অক্ষরগুলো আবার জ্বলল, স, ব, উ। মনে হলো কেউ পিঠের চামড়ার নিচে গরম সূঁচ ঢুকিয়ে লিখছে। আমি ব্যথায় কুঁকড়ে গেলাম। আমি বলল, সহ্য কর, ওরা বাইরে থেকে টান দিচ্ছে, তোর নামটা সম্পূর্ণ করতে চাইছে, কিন্তু এই ঘরে নাম কাজ করে না, এখানে কাজ করে শব্দ। আমি মাথা নেড়ে মাইকের সামনে দাঁড়ালাম। লাল বাতিটা তখন হঠাৎ একবার ঝিলমিল করল, তারপর জ্বলে উঠল। মাইকটা জীবন্ত হয়ে উঠল, এমন একটা অনুভূতি, যেন মাইকটা আমার শ্বাস টেনে নিচ্ছে। আমার বুক ধকধক করছে। আমি মুখ খুলে চেষ্টা করলাম, আ আ আ, কিন্তু শব্দ নয়, শুধু বাতাস। ঠিক তখনই মাইকের ভেতর থেকে এক খসখসে কণ্ঠ এলো, একটা পুরনো টেপ রেকর্ডারের মতো। ভয়েস রুমে স্বাগতম। শব্দ ফেরত পেতে হলে আগে হারানো শব্দটা চিনতে হবে। আমি স্থির হয়ে গেলাম। হারানো শব্দ? কণ্ঠটা বলল, তুমি প্রথম যে শব্দটা হারিয়েছিলে সেটাই তোমার দরজা, সেই শব্দ বলো। আমি বুঝলাম না, প্রথম যে শব্দটা হারিয়েছিলাম, আমি তো কোনো শব্দ বলিনি। আমি তো মাকে মা বলার আগেই থেমে গেছিলাম। তাহলে হারালাম কি? আমি ফিসফিস করল, ভুল করিস না, এটা শব্দ চায়, কিন্তু সব শব্দ না। ভুল শব্দ বললে তোর মুখ খুলে যাবে বাইরে এবং ওরা ঢুকে পড়বে। আমি আতঙ্কে তাকালাম, মুখ খুলে যাবে মানে? ঠিক তখনই দরজার বাইরে থেকে খুব ক্ষীণ চাপা ঠোকা পড়ল, ঠুক ঠুক ঠুক। আমি বলল, ওরা দরজা খুঁজে পেয়েছে। আমার শরীর বরফ হয়ে গেল। বাইরের লোকগুলো, মুখহীন, রাকিব, সবাই এই দরজার বাইরে। মাইকের কণ্ঠ আবার বলল, হারানো শব্দটা বলো, সময় শেষ হচ্ছে। দরজার বাইরে ঠোকা আরও জোরালো হলো, ঠুক ঠুক ঠুক। ফোম দেয়াল কাঁপছে। আমি বুঝলাম দরজা ভেঙে ফেলবে ওরা। আমি দ্রুত ভাবলাম, প্রথম হারানো শব্দ, সেটা মা না হলে কি হবে? তখনই আমার মনে পড়ল পর্ব 1-এর সেই মুহূর্তটা। আমি চায়ের দোকানে গিয়ে বলেছিলাম, ভাই চা হবে? আমি বলেছিলাম চা। তারপরই সব অদ্ভুত শুরু, তারপরই অভিঘোষণা, তারপরই শেষ লোকাল। আমি মাইকের সামনে ঝুঁকে পড়লাম, মুখ খুলে চেষ্টা করলাম, চা। প্রথমে মনে হলো না, তারপর খুব ক্ষীণ একটা শব্দ, যেন কেউ দূর থেকে কাগজ ছিঁড়ছে। চা। আমি শিউরে উঠলাম, আমি শব্দ বলতে পেরেছি। মাইকের লাল বাতিটা ঝিলমিল করল, তারপর মাইকের কণ্ঠ বলল, ভালো, একটি শব্দ ফিরেছে, কিন্তু পুরো ভয়েস ফিরবে 3টি শব্দে। আমি হাঁপাতে লাগলাম, 3টি শব্দ? কণ্ঠ বলল, দ্বিতীয় শব্দ, তুমি যে শব্দটা বলতে গিয়ে থেমেছিলে সে শব্দ বলো। আমি জমে গেলাম। যে শব্দটা বলতে গিয়ে থেমেছিলাম? মা? না, ওটা বললে বাইরে থেকে ওরা ঢুকে পড়বে। আমি আমার দিকে তাকিয়ে বলল, চতুর্থ নিয়ম আছে, আমি আগে বলিনি। ভয়েস ফেরত আনতে গেলে একবার ডাক শব্দও বলতে হবে, কিন্তু ডাক শব্দ বলার আগে দরজাটা সিল করতে হবে। আমি তাকে তাকালাম, কিভাবে? আমি মাইকের নিচের টেবিলে থাকা একটা পুরনো রেকর্ডিং টেপ দেখালো। টেপের গায়ে লেখা সাইলেন্স টেপ। সে বলল, এটা চালু করলে 30 সেকেন্ডের জন্য বাইরে কোনো শব্দ ঢুকতে পারবে না, মানে তুই ডাক শব্দ বললেও ওরা শুনতে পাবে না। তার চোখ কঠিন, কিন্তু 30 সেকেন্ড শেষ হলেই যা হবে তার জন্য প্রস্তুত থাকিস। দরজার বাইরে এখন থাবড়ানোর শব্দ, ধাড়াম ধাড়াম। ফোম দেওয়াল থেকে ধুলো পড়ছে। সময় নেই। আমি টেপটা হাতে নিলাম। টেপটা বরফের মতো ঠান্ডা, কিন্তু আঙুলে লেগে থাকছে, যেন চামড়া চুষে নিচ্ছে। আমি টেপটা প্লেয়ারে ঢোকালাম। প্লেয়ারটা মাইকের পাশে, আগে দেখিনি, যেন হঠাৎ করে এসেছে। ক্লিক। টেপ চলতে শুরু করলো। ঘরটা একদম নিস্তব্ধ।
নিস্তব্ধতা এমন যে আমার নিজের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছি না, শুধু লাল বাতিটা জ্বলছে। আমি ফিসফিস করল, এবার তার ফিসফিসও শুনতে পাচ্ছি না, শুধু ঠোঁট নড়ছে। এখন বল। আমি মাইকের সামনে মুখ আনলাম, ঠোঁট কাঁপছে, ঘাড়ের অক্ষরগুলো জ্বলছে। আমি বললাম, মা। এইবার শব্দটা বেরোলো, পরিষ্কার, বাস্তব, মানুষের মতো। মা। মাইকের লাল বাতিটা একবার তীব্রভাবে জ্বলে উঠল। তারপর কণ্ঠ, দ্বিতীয় শব্দ ফিরেছে, তৃতীয় শব্দ তোমার নামের শেষ অক্ষর, সে অক্ষর বলো। আমি আতঙ্কে থমকে গেলাম। তৃতীয় শব্দ, আমার নামের শেষ অক্ষর, জ। এটা তো ওরা লিখতে চাইছে। আমি যদি জ বলি তাহলে কি আমার নাম পূর্ণ হবে? আর নাম পূর্ণ হলে কি আমি আটকাবো? আমি আমার দিকে তাকিয়ে বলল, শোন, জ বলার মানে তুই নিজেই নাম সম্পূর্ণ করবি, কিন্তু নাম সম্পূর্ণ করার মালিক যদি তুই হস তাহলে ওদের ক্ষমতা কাটবে। তার চোখে এবার একরকম জেদ, কিন্তু তুই যদি ভয় পাস শব্দটা কাঁপবে, আর কাঁপা শব্দ ওদের খাবার। দরজার বাইরে ঠোকা এক মুহূর্ত থেমে গেল, মানে ওরা অপেক্ষা করছে। আর ঠিক তখনই সাইলেন্স স্টেপের সময় শেষ হলো। ঘরের বাইরে থেকে একসঙ্গে ভয়ঙ্কর শব্দ ঢুকে পড়ল, ধাড়াম ধাড়াম, দরজায় আঘাত। রাকিবের গলা বাইরে থেকে ভেসে এলো, এবার স্পষ্ট, সবুজ, দরজা খোল। তার গলা পরিচিত নয়, লোহা ঘষার মতো। মাইকের কণ্ঠ বলল, তৃতীয় শব্দ বলো, সময় 5, 4। আমি শ্বাস নিলাম, গলা শক্ত করলাম, মাইকের দিকে ঝুঁকে বললাম, জ। শব্দটা বেরোতেই আমি অনুভব করলাম আমার ঘাড়ের পেছনের জ্বালাটা এক ঝটকায় থেমে গেছে, যেন কেউ লেখাটা বন্ধ করে দিয়েছে। স, বু, জ। আর সেই সাথে একটা অদৃশ্য টান ছিঁড়ে গেল। মাইকের লাল বাতিটা নিভে গেল। তারপর কণ্ঠ, ভয়েস আনলকড, এখন দৌড়াও। একই সঙ্গে দরজাটা ফেটে গেল, চ্যাক, ধাড়াম। দরজা আধ খোলা, আর ফাঁক দিয়ে মুখহীন লোকেরা ঢুকছে। রাকিবের মুখ এখনও আছে, কিন্তু চোখ নেই, শুধু কালো গর্ত। আমি আমার হাত ধরল, এখন ফিরতি গেট খুঁজে বের কর, ভয়েস ফিরেছে, মানে তুই এবার লুপ ভাঙতে পারবি। আমি দৌড় দিলাম দরজা পেরিয়ে স্টেশনের অন্ধকারে, আর ঠিক সামনে সেই পোস্টারটা আবার দেখা দিল, কিন্তু এবার পোস্টারের লেখা বদলেছে। লেখা উঠছে কালিতে নয়, আলোতে, সবুজ, নাম সম্পূর্ণ, এবার ট্রেন নয়, তুমি ডাকবে। আমি থমকে গেলাম, আমি ডাকবো মানে? পিছন থেকে আমি চিৎকার করল, সবুজ, পোস্টার পড়িস না, পোস্টার পড়লে ওটা সত্যি হয়। আমির চিৎকারে যেন আমি ঘোর কাটিয়ে উঠলাম, কিন্তু দেরি হয়ে গেছে। পোস্টারের আলো লেখা আমি পড়ে ফেলেছি, আর সেই লেখা পড়ার মুহূর্তেই আমার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি উঠল, যেন আমার গলার মধ্যে কেউ একটা চাবি ঘুরিয়ে দিল। আমি গিলে ফেললাম। এবার আমি নিজের গিলনির শব্দ শুনতে পাচ্ছি। আমার ভয়েস ফিরে এসেছে, কিন্তু এই ফিরে আসাটাই যেন ভয়ঙ্কর। পিছনে দরজার ফাঁক দিয়ে মুখহীন লোকেরা বেরোচ্ছে। রাকিব তাদের সামনে, তার চোখে গর্ত, তবু সে দেখছে। তার গলা লোহার মতো, সবুজ, এবার তুই ডাকবি। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। স্টেশনের বাতিগুলো ঝিলমিল করছে, প্রতিটা ঝিলমিলের সঙ্গে আমার গলার ভেতরে এক একটা শব্দ জমছে, কিন্তু শব্দগুলো আমার নয়। আমি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো, তার চোখে ভয়, তবু কণ্ঠ শক্ত। শোন, তোর নাম এখন সম্পূর্ণ, এটাই তোর সুযোগও, আবার ফাঁদও। তুই যদি ডাক দিস তুই কন্ডাক্টর হয়ে যাবি, কিন্তু তুই যদি ডাকটা উল্টোভাবে ব্যবহার করিস লুপ ভাঙতে পারবি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, উল্টোভাবে কিভাবে? আমি দ্রুত বলল, এই ট্রেন যাতে নেয় তাদের নাম ধরে নেয়। এবার তোর হাতে নাম আছে, ভয়েস আছে, তুই যাকে ডাকবি ট্রেন তাকেই টানবে। এটাই পোস্টারের তুমি ডাকবে। আমি শিউরে উঠলাম, মানে আমি যদি কাউকে ডাকি সে আটকে যাবে? আমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু লুপ ভাঙতে হলে একজনকেই ডাকতে হবে, যাকে ডাকলে ট্রেন নিজেকেই টানবে। আমি বিভ্রান্ত, ট্রেন নিজেকে টানবে? এটা কি কথা? ঠিক তখনই স্টেশনের সাউন্ড সিস্টেমে আবার আর সেই ভাঙা কণ্ঠ, শেষ লোকাল, প্রস্তুত, ডাক শুনতে প্রস্তুত। বাতিগুলো নিভে গেল। 1 সেকেন্ডের জন্য স্টেশন অন্ধকার, আর অন্ধকারে আমি শুনলাম অনেকগুলো মুখহীন কণ্ঠ একসঙ্গে ফিসফিস করছে, ডাক, ডাক, ডাক। আলো জ্বলে উঠতেই আমি দেখলাম
ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, দরজা খোলা, ভেতরে সেই কফিন অন্ধকার, আর দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, যে আসলে বৃদ্ধ নয়। এখন তার রূপ বদলেছে, মুখ আরও ফ্যাকাশে, চোখ গর্ত, আর ঘাড়ের চারপাশে টিকিট চেকারের মতো একটা পুরনো আইডি কার্ড ঝুলছে। কার্ডে লেখা নেই, শুধু একটা চিহ্ন, একটা মুখ যার মুখ নেই। সে আমার দিকে হাত তুলল। এবার সে কথা বলছে না, তবু শব্দ আমার কানে ঢুকছে, মনের ভেতর নয়, কানে। সবুজ। তার কণ্ঠটা অনেকগুলো মানুষের কণ্ঠে মিশে গেছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? সে হাসল, হাসিটা মানুষের না, রেলের ঘর্ষণ। তারপর বলল, আমি এই ট্রেনের নাম। একটু থেমে যোগ করল, আর তুই আমার নতুন মুখ। রাকিব পাশে দাঁড়িয়ে আছে। সে খুশির মতো মাথা নাড়ল, যেন শিকার ধরা পড়েছে। আমি আমার কাঁধে হাত রাখল। তার চোখে জল জমেছে, এই প্রথম তার চোখে জল। সবুজ, সে ফিসফিস করল, আমি জানি এই ভয়টা কি। আমি একবার ভুল করেছিলাম, আমি ডাক দিয়েছিলাম, আমি কাউকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল মানুষকে ডেকেছিলাম। তার গলা কেঁপে উঠল। তারপর আমি নিজেই এখানে আটকে গেলাম, তোমাকে সতর্ক করার জন্য। আমি শ্বাস নিলাম। তাহলে কি করতে হবে? আমি বলল, বৃদ্ধকে ডাক, তার আসল নাম নেই, সে শেষ লোকাল। তুই যদি ওকে নাম ধরে ডাকিস, ট্রেনের নাম নিজের উপর ফিরে যাবে, লুপ ভেঙে যাবে। তারপর দ্রুত যোগ করল, কিন্তু ডাকটা একদম পরিষ্কার হতে হবে, কাঁপা নয়। ভয় ঢুকলে ডাকটা ওরা খেয়ে ফেলবে। আমি তাকালাম বৃদ্ধরূপী জিনিসটার দিকে। তার চোখের গর্ত থেকে যেন ঠান্ডা বাতাস বেরোচ্ছে। সে ধীরে ধীরে দরজার ভেতর থেকে এগিয়ে আসছে। মাটিতে পা পড়ে না, তবু কাছে আসে। আমি এক পা পিছিয়ে গেলাম। সে হেসে বলল, ডাক দে সবুজ, তোর ডাকেই তোর মুক্তি। তার কণ্ঠে বিদ্রুপ, কিন্তু ভুল ডাক দিলেই তুই আমার হয়ে যাবি। এখনই বুঝলাম এটাই ফাইনাল চেকমেট। ডাক না দিলে আমি ধরা, ডাক দিলে ভুল হলে আমি ধরা। আমি চোখ বন্ধ করলাম, নিজেকে মনে করালাম এই লুপের শুরু কোথায়। স্টেশনের পোস্টার, চায়ের দোকান, 11:55, দরজা, ডাক, সব কিছুর কেন্দ্র একটাই, শেষ লোকাল। আমি চোখ খুললাম, গড়া শক্ত করলাম, ভয়কে গিলে ফেললাম। আর তারপর আমি ডাক দিলাম, একটা মাত্র ডাক, পরিষ্কার, ছুরি কাটা শব্দ, শেষ লোকাল। ডাকটা বেরোতেই পুরো স্টেশন কেঁপে উঠল। বাতিগুলো একসঙ্গে জ্বলে উঠল, তারপর একসঙ্গে নিভে গেল। ট্রেনের চাকা নিজে থেকে ঘুরতে শুরু করল, কিন্তু সামনে নয়, যেন ভেতরের দিকে। বৃদ্ধরূপী জিনিসটার মুখ বিকৃত হলো। সে চিৎকার করল, এবার সত্যিকারের চিৎকার। তার গলা থেকে বেরোলো কাঁচ ভাঙার শব্দ, না, নাম না। তার শরীরটা যেন কাগজের মতো কুঁচকে যেতে লাগলো। তার ঘাড়ে ঝুলে থাকা আইডি কার্ডটা বাতাসে উড়ে গেল, আর কার্ডের ফাঁকা জায়গায় এবার লেখা ফুটে উঠল, লাস্ট লোকাল। ট্রেনের ভেতরের অন্ধকারটা বাইরে বেরিয়ে এলো। অন্ধকারটা হাতে পায়ে তাকে টেনে নিতে লাগলো, যেমন জল টানে। রাকিব দৌড়ে পিছিয়ে গেল। তার মুখের মানুষের ছাপ ভেঙে যেতে লাগলো। সে চেঁচালো, না, তুই ডাক দিতে পারিস না, তুই তো। কথাটা শেষ হলো না, কারণ ট্রেনের ভেতর থেকে একটা টান উঠল, আর রাকিবও পিছলে গেল অন্ধকারে। তার মুখ এক মুহূর্তের জন্য ফিরে এলো, চোখে পানি, তারপর সব অন্ধকার। মুখহীন যাত্রীরা একসঙ্গে থমকে গেল। তাদের মুখের জায়গায় যে অন্ধকার ছিল সেটা যেন ফেটে যেতে লাগলো। এক এক করে তাদের মুখ ফুটে উঠছে, চেনা অচেনা, কাঁদছে, হাসছে, শ্বাস নিচ্ছে। স্টেশনের বাতাস বদলে গেল। পোড়া কাপড়ের গন্ধ কমে গিয়ে কেমন যেন বর্ষার মাটির গন্ধ এলো। স্বাভাবিক। ট্রেনটা কেঁপে উঠল। তারপর দরজা ধীরে ধীরে বন্ধ হতে লাগল। চেক। কফিন বন্ধ হওয়ার মতো শব্দ নয়, এবার যেন একটা অধ্যায় বন্ধ হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, মাথা ঘুরছে। আমি কি বাঁচলাম? ঠিক তখনই আমি আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখের শান্ত হাসি। সে বলল, দেখলি, ডাকটা উল্টো করলে ট্রেন নিজেকেই খায়। তার চোখে জল চিকচিক। এখন তুই ফিরবি, কিন্তু আমি বললাম, তুমিও চলো। সে মাথা নেড়ে বলল, আমি তো তোর আগের ভুলের ছায়া। লুপ ভাঙতে হলে ছায়াকে এখানে থাকতে হয়, না হলে লুপ আবার নতুন কারো ভিতর জন্মাবে। তার শরীরটা ধীরে ধীরে ফিকে হতে লাগল, কুয়াশার মতো। সে শেষবার হাসল। আফটার মিডনাইট স্টোরিজে তুই এই গল্প বলবি সবুজ, যাতে আর কেউ শেষ লোকাল না ধরে। আমি চিৎকার করলাম, না, তুমি। কথাটা মুখ দিয়ে বেরোলো। হ্যাঁ, আমার ভয়েস এখন পুরো, আমি চিৎকার করতে পারছি, কিন্তু আমি তখন প্রায় নেই।
শুধু তার কণ্ঠটা বাতাসে রইল। রাত 11:55-এর পর যদি স্টেশনে পোস্টার দেখিস, চা খাইস না সবুজ। এরপর একটা তীব্র আলো, মাথা ঘুরে গেল। আমি চোখ খুললাম। ঘড়িতে রাত 11:46। আমি স্টেশনের বেঞ্চে বসে আছি। হাতে মোবাইল, নেট আছে, স্টেশনে লোকজন আছে, চায়ের দোকানদার আছে, কুকুর দৌড়াচ্ছে, সব স্বাভাবিক। আমি উঠে দাঁড়ালাম, দেয়ালের দিকে তাকালাম, কোনো পোস্টার নেই। আমি হাঁপাতে হাঁপাতে চায়ের দোকানের দিকে তাকালাম। দোকানদার হাসল। চা খাইবেন ভাই? আমি পিছিয়ে গেলাম, গলা শুকিয়ে বললাম, না, লাগবে না। আর ঠিক তখনই দূর থেকে সাউন্ড সিস্টেমে ঘোষণা এলো, পরবর্তী ট্রেন 11:55। আমি থমকে গেলাম। প্ল্যাটফর্মের এক কোণে খুব ছোট করে দেয়ালের ছায়ার ভেতর একটা কাগজ কাঁপছে। আমি কাছে গিয়ে দেখলাম একটা ছোট্ট পোস্টার। এবার লেখা খুব ছোট কিন্তু পরিষ্কার, শেষ লোকাল শেষ হয় না, কেউ না কেউ আবার উঠবে। পোস্টারের নিচে আরেকটা লাইন, এই গল্প বলো যাতে তারা ভুলে না যায়। আমি ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলাম, রেকর্ড বাটন চাপলাম। আমি ফিসফিস করে বললাম, আপনি এখন ঢুকে পড়েছেন আফটার মিডনাইট স্টোরিজের অন্ধকার জগতে। গল্প বলছে সবুজ।